কোন একটি ভাষণে বঙ্গবন্ধু বলেছিলেন, সবাই পেয়েছে সোনার খনি আর আমি পেয়েছি চোরের খনি, যা চিরন্তন সত্য বাংলাদেশের প্রেক্ষাপটে। বন্ধুরা, আজকের এই এপিসোডে আপনাদেরকে আমি পরিচয় করিয়ে দেবো বাংলাদেশের সেরা ও বিখ্যাত 10জন চোর ও প্রতারকের সাথে। যাদেরকে এই এপিসোডে উল্লেখিত করা হবে তাদেরকে আমি মোটেও অসম্মান করছি না, কারণ এরা চুরি করতে যে পরিমাণ ট্যালেন্ট ব্যবহার করছে তা শুনে আপনাদের চোখ কপালে উঠবে এবং ভাববেন এটা কিভাবে সম্ভব। আরেকটি কথা, আজকে যে চোরদের কথা বলবো এরা কেউই কিন্তু পেটের ক্ষুধায় চুরি করেনি। তাই চলুন কথা না বাড়িয়ে একে একে তাদের ফেস উন্মোচন করা যাক। স্ক্রিনে যাকে দেখতে পাচ্ছেন এর নাম হচ্ছে সাদিয়া জান্নাত, ওরফে সাদিয়া জান্নাতুল। আপনারা অনেক সময় দেখে থাকবেন পাত্র চাই বিজ্ঞাপন বিভিন্ন পত্রিকায়। সেই যে সেই ফাঁদটি পেতেছিলেন এই সাদিয়া জান্নাত। তিনি বিভিন্ন পত্রিকায় পাত্র চাই দিয়ে বিজ্ঞাপন দিতেন এবং তার পরিচয় দিতেন হাই প্রোফাইলিক, এবং তিনি এমন পাত্র চেতেন যে ডিভোর্সি বা অনেক একটু বয়স্ক পাত্র, এমন ধরনের যে ঘর জামাই থাকতে পারবে এমন ধরনের বিজ্ঞাপন দিয়ে তিনি কিন্তু পাত্র চাই। যখন তিনি এই বিভিন্ন পাত্রের এবং তিনি বলতেন যে এবং তিনি পরিচয় দিতেন যে কানাডা প্রবাসী, এবং যে সেই পাত্রকে তিনি কানাডা নিয়ে যাবেন যে তাকে বিবাহ করবে। তো এই ফাঁদে বিভিন্ন ছেলেই পা রাখতেন এবং যখন তার প্রতারণায় পড়তেন তিনি বিভিন্নভাবে তাদেরকে অপকৌশলে তাদের কাছ থেকে কোটি কোটি টাকা হাতিয়ে নিতেন, লক্ষ লক্ষ টাকা। এভাবে তিনি 30 কোটি টাকা হাতিয়ে নিয়েছেন। তাই যারা বিবাহ করবেন বিভিন্ন পত্রপত্রিকায় পাত্র চাই, ইভেন পাত্রী চাই যে বিজ্ঞাপন দেখবেন অবশ্যই যাচাই বাছাই করে আগাবেন। এরপর যাকে স্ক্রিনে দেখতে পাচ্ছেন এই যে মহিলাটি বা মেয়েটি যাই বলুন, এর নাম হচ্ছে আকলিমা। এই আকলিমা অন্য চোরদের মতন চুরি করতো না, সে টাকা পয়সা বা গয়না চুরি করতো না, সে চুরি করতো খাস বাচ্চা, অর্থাৎ সদ্য জন্ম নেওয়া অথবা অল্প কয়েকদিন বয়স এমন ধরনের বাচ্চা সে কিন্তু হসপিটাল থেকে চুরি করতো। সে কী করতো, যাদের যে দম্পতির সন্তান নেই তাদের সাথে যোগাযোগ করতো এবং তাদেরকে সন্তান দেবে বলে তিনি কথা দিতেন এবং তাদের কাছ থেকে লক্ষ লক্ষ টাকা নিতেন। এবং তিনি কি করতেন, বিভিন্ন হসপিটালের যে আয়া বা বুয়া, মানে 2 নম্বর আয়া বুয়া যাই বলেন, বা বিভিন্ন ডক্টরদের সাথে বা নার্সদের সাথে তিনি যোগাযোগ করতেন এবং তাদেরকে সেই টাকার শেয়ার দিতেন এবং সেখান থেকে কি করতেন, সেই নার্সিং হোম বা হসপিটাল থেকে কোনোভাবে নতুন সদ্য জন্ম নেওয়া বাচ্চাদেরকে কি করতেন, অপকৌশলে চুরি করে নিতেন এবং তাদেরকে বিক্রি করে দিতেন। এবং এটা জানা গেছে তিনি এভাবে 16টি বাচ্চা তিনি চুরি করেছেন এবং 17 নম্বর বাচ্চাটি যখন চুরি করতে গিয়েছেন তখন কিন্তু ধরা পড়েছেন র্যাবের হাতে এবং তার এই স্বীকারোক্তি তিনি সেখানে উল্লেখ করেছেন। তো বুঝতেই পারছেন যে এই আকলিমা কত বড় মাপের চোর ছিলেন, যে শত মানুষ চুরি করে নিয়ে যেতেন এবং বিভিন্ন জনের চোখ বা সিসি ক্যামেরা ফাঁকি দিয়ে কিন্তু তিনি এই কাজটি করতেন, যেটা আমরা দেখতে পাই 16 জন বাচ্চাকে তিনি চুরি করেছেন। আপনি স্ক্রিনে দেখতে পাচ্ছেন এরা আসলে সংঘবদ্ধ প্রতারক। এরা কাদেরকে টার্গেট করে জানেন, যারাদের সদস্যরা, যে পরিবারের সদস্যরা বিদেশ থাকে, যেমন স্বামী বা অন্যান্য ভাই বা বিভিন্ন জনে বিদেশ থাকতে পারে, সেই পরিবারগুলোকে এরা টার্গেট করে। সেই পরিবারের যে কোনো একজন সদস্যর মোবাইল নাম্বার সংগ্রহ করে এরা তাদেরকে ফোন দেয় এবং ফোন দিয়ে বলে যে আপনাদের নামে বিদেশ থেকে একটি পার্সেল রয়েছে, সেই পার্সেলটি নিয়ে যান। তখন এই পার্সেলটি নেওয়ার জন্য কি দাবি করে, তারা বলে যে এই এয়ারপোর্ট থেকে ছাড়িয়ে নেওয়ার জন্য কিছু কর বা শুল্ক আপনাকে দিতে হবে, সেটা ভালো পরিমাণের অ্যামাউন্ট। তখন তারা কি করে, একটি বিকাশ নাম্বার বা নগদ নাম্বার বা একটা অ্যাকাউন্ট নেয়, সেই নাম্বারে টাকাটা পাঠাতে বলে। যখন সেই টাকাটা পাঠায় তখন আবার তারা ফোন দেয়, তারা বলে যে এই পার্সেলের মধ্যে কিছু অবৈধ স্বর্ণ বা গয়না রয়েছে, এটি যদি বৈধ করতে চান তাহলে আপনাকে আরও অনেক পরিমাণের টাকা দিতে হবে, নইলে আপনাদের নামে আপনাদের পরিবারের নামে কি হবে, কেস হবে, তখন আপনারা আরও ঝামেলায় পড়ে যাবেন। তখন এই প্রতারকরা কি করে, এই ফাঁদে ফেলিয়ে সেই পরিবারগুলো থেকে আরও বেশি পরিমাণ কি করে টাকা আদায় করে। এরপর এরপর যাকে স্ক্রিন দেখতে পাচ্ছেন এর নাম হচ্ছে আশরাফুল। আপনারা অনেক সময় দেখবেন বিকাশের বিভিন্ন কোম্পানি বা বিভিন্ন অ্যাপ থেকে ফোন দেয়, তখন বিশেষ করে বিকাশ বা আপনার নগদ, তখন তারা জানতে চাবে যে আপনি কিছুক্ষণ আগে যে লেনদেনটি করেছেন বা আপনার বিকাশে ভুল ক্রমে কিছু টাকা ঢুকে পড়েছে,
আপনি অবশ্যই সেটি ব্যাক দেবেন, অর কিছুক্ষণের মধ্যে আপনার অ্যাকাউন্টটি বন্ধ হয়ে যাবে। আপনি যদি অ্যাকাউন্টটি বন্ধ করতে না চান, তাহলে আপনার আমাদের সাথে কিছু তথ্য দিয়ে হেল্প করতে হবে। যেমন কিছু ওটিপি যাবে, সেই ওটিপি বা পিন নাম্বার সেটি আপনি আমাকে বলুন, তাহলে আপনার অ্যাকাউন্টটি বন্ধ হবে না। তো এই বিষয়টি কয়েক বছর আগে কিন্তু কেউই এতটা সিরিয়াসলি নেয়নি, ভাবছিল আসলেই যে এটা প্রতারক হতে পারে, সেরকম মাথায় কিন্তু কেউই ছিল না, বিশেষ করে নারীদের। তখন অবশ্যই অনেকেই কী করতো, মানে বিশ্বাস করে তাদের পিন নাম্বার বা কোড দিয়ে দিত। তখন কিন্তু এই প্রতারক কী করতো, এই বিকাশ চক্রের যে প্রতারক আশরাফুল, তিনি কিন্তু এভাবে লক্ষ লক্ষ টাকা করে কামিয়েছেন। এরপর যাকে স্ক্রিনে দেখতে পাচ্ছেন, এ হচ্ছে প্রতারক দীপু, যার বয়স 20 থেকে 22 বছর হবে। ইনি কি পরিমাণ প্রতারণা করতেন সেটার একটু আপনারা শোনেন। তিনি পরিচয় দিতেন সেনাবাহিনীর কর্নেল। মূলত এর কাজ ছিল প্রতারণা এমনভাবে করা যে কেউ তাকে সন্দেহ করতে পারবে না। যেমন তিনি যদি কোনো জায়গায় যেতেন, তিনি বিশাল গাড়িবহর নিয়ে যেতেন এবং পরিচয় দিতেন সেনাবাহিনীর কর্নেল, এবং সেইখানে সেই এলাকায় গিয়ে বিভিন্ন যুবকদেরকে টার্গেট করতেন এবং তাদেরকে তার ফোন নম্বর বা অফিস অ্যাড্রেস দিতেন এবং তাদেরকে বলতেন যে তিনি চাকরি পাইয়ে দেবেন। আর চাকরি নামে সোনার হরিণের কথা শুনলেই সকল যুবক কী করতো, তার প্রতি আকৃষ্ট হতো এবং তাকে এমন গেট আপে তিনি চলতেন যে আসলেই বোঝা যেত না যে তিনি আসলে কোনো সাধারণ মানুষ বা প্রতারক। এই প্রতারণার ফাঁদে তিনি অনেক যুবককে ফেলে বা সেই যুবকদের পরিবারকে বিভিন্নভাবে কনভিন্স করে লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নিতেন। এবং সবচেয়ে দুঃখের বিষয় হতো কি, অনেক গরিব যুবক ছিলেন বা ছেলেপোলাপান ছিলেন, যারা তাদের সর্বশেষ জমিটুকু বিক্রি করে এই প্রতারকের হাতে তুলে দিতেন এবং পরিশেষে যখন র্যাবের কাছে ধরা পড়ে, তখন তার সকল সত্য উন্মোচিত হয়ে পড়ে। এরপর যাকে স্ক্রিনে দেখতে পাচ্ছেন, একে চেনেন না আমার মনে হয় এবং লোক নেই, যার নাম হচ্ছে শায়েদ। তিনি করোনাকালীন সময় করোনার নমুনা পরীক্ষা না করেই ভুয়া রিপোর্ট দিতেন এবং লক্ষ লক্ষ টাকা কী করতেন, হাতিয়ে নিতেন, যেটি দেশের জন্য খুবই ভয়ানক পরিস্থিতি তৈরি করেছিল। কেননা আপনি যখন একটা করোনার স্যাম্পল পরীক্ষা না করে রিপোর্ট দেবেন, তখন তার মাধ্যমে আমরা জানি করোনাকালীন অবস্থা কতটা কঠোর হয়েছিল। সেই সময় এই মানে বিস্তার বাড়ানোর জন্য এই লোকটি কিন্তু এক নম্বর দায়ী। তাই যখন র্যাবের হাতে তিনি ধরা পড়েন, আমরা দেখতে পাই তিনি পলানোর জন্য কত চেষ্টা করেন, কিন্তু আসলে তার শেষ রক্ষা হয়নি। এরপর যাকে দেখতে পাচ্ছেন, অনেকেই তাকে চেনেন, PK হালদার। তার পুরো নাম হচ্ছে প্রশান্ত কুমার হালদার। তিনি বিভিন্ন ব্যাংক কেলেঙ্কারির সাথে বা শেয়ার বাজারের সাথে জড়িত। তার যে টাকা আত্মসাৎ বা তিনি প্রায় 3,000 কোটি টাকা বিদেশে কি পাঠিয়েছেন, যেটা জনগণের টাকা, বুঝতেই পারছেন যে তিনি কত পরিমাণের প্রতারণা অথবা কতটা তিনি টাকা বাংলাদেশ থেকে বিদেশে পাচার করেছেন। এরপর যাকে দেখতে পাচ্ছেন স্ক্রিনে, তাকে বাংলাদেশের ছোট থেকে বড় আসলে সবাই চেনেন, আহসান হাবিব পিয়ার। এ কী করতেন, এর বেশ দেখলেই বুঝবেন যে মনে হচ্ছে ইনি একজন নিষ্পাপ ব্যক্তি। অর্থাৎ ধর্মের সব কিছু ব্যবহার করে, তিনি ধর্মকে ব্যবহার করে কিন্তু মানুষের সাথে প্রতারণা করতেন। তিনি বিভিন্ন জনকে একটু খানিকটা উপকার করার নামে তিনি তার ভিতরে রাখতেন কিন্তু একটা অনৈতিক আচরণ। তার কম্পিউটার বিভিন্ন ডিভাইস চেক করে কিন্তু তার অনৈতিক কর্মকলাপের কিন্তু বিভিন্ন ফুটেজ কিন্তু পাওয়া গেছে, প্রমাণ পাওয়া গেছে। তাহলে বুঝতেই পারেন যে মানুষ ছদ্মবেশে আসলে উপর থেকে দেখে চেনা যায় না তার ভিতরে কি রূপ, তা এই আহসান হাবিব পেয়ারকে দেখলেই আমরা বুঝতে পারি। এরপর যাকে স্ক্রিনে দেখতে পাচ্ছেন, ইনি হচ্ছে রফিকুল আলম। ডেস্টিনির নাম শোনেননি এমন কেউ নেই। এই ডেস্টিনির মাধ্যমে কিন্তু ইনি 4,719 কোটি টাকা পাচার করে নিয়েছেন বাংলাদেশ বিভিন্ন জনগণের হাত থেকে। লোভে পাপ, পাপে মৃত্যু, এই বাস্তব উদাহরণ হচ্ছে কিন্তু এই ডেস্টিনি, রফিকুল আলম ডেস্টিনির। আমরা সাধারণ জনগণ যারা লোভ করেছিলাম যে অল্প ইনভেস্ট করে বেশি বা তাড়াতাড়ি আমরা ধনী হয়ে পড়ব, তাদেরকে কিন্তু এই হাতে
তাদের এই প্রতারণার ফাঁদে কিন্তু পড়তে হয়েছে। তাই কোনো কিছু করার আগে বা অল্প কিছু বা অল্প পরিশ্রমে ধনী হয়ে যাবেন এই আশা বাদ দিয়ে সৎপথে থাকুন, সৎপথে থাকুন, পরিশ্রম করুন। নইলে এই ডেস্টিনির খপ্পরে কিন্তু আবার এই ডেস্টিনি কিন্তু বিভিন্নভাবে বিভিন্ন রূপে কিন্তু বারবার ফিরে আসে। তাই সতর্ক করার জন্য এই ডেস্টিনির হাত থেকে রক্ষা পাওয়ার জন্য সৎভাবে চলুন। এরপর যাকে দেখতে পাচ্ছেন এনার নাম হচ্ছে তানভীর মাহমুদ। চুরিদের মানে চোরের রাজা তিনি হচ্ছেন। তিনি প্রায় 30,000 কোটি টাকা কিন্তু কি করেছেন, পাচার করেছেন। তিনি শেয়ার কেলেঙ্কারি, বিভিন্ন ব্যাংকের পরিচালনা পর্ষদ থাকার জন্য বিভিন্ন দায়িত্বে তিনি ছিলেন, এবং সোনালী ব্যাংক, বাংলাদেশ ব্যাংক, এখান থেকে প্রায় হাজার হাজার কোটি টাকা তিনি কি করেছেন, আত্মসাৎ করেছেন। এবং এভাবে তিনি কিন্তু 30,000 কোটি টাকা আত্মসাৎ করেছে। তো বন্ধুরা, এই ছিল বিভিন্ন চোরদের কাহিনী, এবং কমেন্টে জানিয়ে দেবেন বর্তমানে কাদের আরও চুরির পরিমাণ বেশি। অবশ্যই তাদেরকে নিয়ে আবার ভিডিও বানাবো। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং যারা আমার চ্যানেলটি নতুন দেখছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেল বাটনটি অন করে রাখবেন। ধন্যবাদ।